তাহলে আমরা দেখতেছিলাম আমাকে যখন একটি সম্পত্তি থেকে বেদখল করা হয় তখন আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় দখল উদ্ধারের মামলা দায়ের করি। আরে ভাই, আপনার সম্পত্তি থেকে বা আপনার সম্পত্তি থেকে না, আপনি একটা সম্পত্তির দখলে আছেন। ইউ আর দ্য ওনার অফ দ্যাট প্রপার্টি, দ্যাট ইজ নট ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ আপনি সে সম্পত্তির দখলে ছিলেন। ধরেন আমি যে ফ্ল্যাটের মধ্যে আছি সে ফ্ল্যাটের মালিক আমি না, বাট দখলে কে আছে? দখলে আমি আছি। আমাকে বাড়িওয়ালা বা অন্য কেউ তাড়ায় দিল, তখন আমার কাছে মনে হলো এই দখল পাওয়ার অধিকার আমার আছে। তখন আমি কি করব? তখন আমি দখল উদ্ধারের মামলা দায়ের করব। আমাকে 2021 সালের 1 জানুয়ারি বেদখল করা হলো। দিস পজেশনে আমি আছি, বেদখলে আমি আছি। আমি কি মামলা দায়ের করবো 2050 সালের 1 জানুয়ারি? তার মানে আমার জন্য একটা নির্ধারিত সময় আছে, যে আমি যে দাবিটা জানাবো, আমি যে মামলাটা দায়ের করব, আমি যে দখল উদ্ধার চাইবো, সেটার জন্য একটা নির্ধারিত সময় আছে। সে সময়টা হচ্ছে 6 মাস। 6 মাসের মধ্যে দখল উদ্ধারের মামলাটা দায়ের করতে হয়। আপনি 6 মাসের মধ্যে দখল উদ্ধারের মামলা দায়ের করতে পারলেন না, আপনি 6 মাস পরে, ধরেন আপনি 12তম মাসে দখল উদ্ধারের মামলাটা দায়ের করছেন, আদালত কি সেটাকে খারিজ করে দিবে? খারিজ করতেও পারে, নাও করতে পারে। ধারা 3 বলতেছে আদালত সেটাকে খারিজ করে দিবে। সেখানে যদি আমরা ধারা 14 রেফারেন্স দিতে পারি, রেফারেন্স দিয়ে বলতে পারি গুড ফেইথে সে জুরিসডিকশন বিহীন আদালতে মামলাটি দায়ের করেছে, সরল বিশ্বাসে যেই আদালতের এখতিয়ার নাই, সেই আদালতে এই মামলাটি আগে দায়ের করা হয়েছিল, এই কারণে তামাদির মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে। এই কারণে তামাদির মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে। তখন তো এটা খারিজ করবে না, ঠিক না? আমরা যেখানে খারিজ দেখতেছি সেখানেই দেখতেছি খারিজ করবে না, বাট আমাকে ধারা রেফার করতে হবে। ওকে, আমাদের প্রশ্নটা ছিল, আমরা সেকশন 5(5)-এ ছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে সকল ক্ষেত্রে ডিলে করাকে প্রশ্রয় দিবে, সকল ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য হবে, একটা জায়গায় হবে না, সেটা হচ্ছে মূল মামলা। সেকশন 5টা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আমাদের মূল মামলা প্রযোজ্য হওয়ার কোনো দরকার নাই। এখন আমরা যদি বলি কন্ডোনেশন অফ ডিলে ইজ অ্যাপ্লিকেবল, আচ্ছা আমরা একটা প্রশ্ন লিখি, কন্ডোনেশন অফ ডিলে is applicable in case of suit। বাংলা, মূল মামলার ক্ষেত্রে বিলম্ব, অ্যাপ্লিকেবল তারপর কি? বাংলা, মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ নীতি প্রযোজ্য। কি আকাশ দা কি বলছিলেন, বুঝতে পারেন নাই নাকি? দাদা অ্যাপ্লিকেবল এর পরে কি বললেন? কন্ডোনেশন অফ ডিলে ইজ applicable
অ্যাপ্লিকেবল না, in case of suit. in case of suit। মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ নীতি প্রযোজ্য। মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ নীতি প্রযোজ্য। এই প্রশ্নটার উত্তর কে পারবেন না মনে হয়? কে পারবেন না মনে হয়? এই প্রশ্নটার উত্তর পারবেন না কে? এটা কার মনে হয়? এটা 14 ধারার রেফারেন্স এনে বলতে হবে। গুড, এটাকে ধারা 14 কে রেফার করে বলতে হবে। চোদ্দ ধারাকে রেফার করে এটার উত্তর দিতে হবে। কারণ আমরা দেখতেছি 3 ধারায় কোনো বিলম্ব মানা হবে না, সেখানে নির্ধারিত সময় শেষে দায়ের করলে খারিজ করে দিবে। আবার 14 থেকে দেখতেছি দেরি করছে, দেরি তো সে শুধু শুধু করে নাই। দেরি করছে কেন? কারণ যেই কোর্টের জুরিসডিকশন নাই সেই কোর্টে সে মামলাটা দায়ের করছে। ক্লিয়ার? এবার আমাদের প্রশ্নটা ছিল 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু 14 ধারার ক্ষেত্রে তো প্রযোজ্য। 14 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারাটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আমরা আমাদের প্রশ্নটা ছিল দাদা ওই যে হ্যাঁ নাম ভাই, দাদা ওই যে 3 ধারা যে আর বাকি 2টা যেটা ওইটার ব্যাপারে একটু বললেন না দাদা, যে মূল মামলাটা বাদ দিয়ে আপনার 3 ধারা যে আর 2টা জিনিস আছে আপনার। আমরা শেষ করি। আচ্ছা, আপিল আর যে আবেদন। হ্যাঁ, আমরা প্রশ্ন লিখেছিলাম নির্ধারিত মেয়াদ শেষে দায়েরকৃত আপিল বা আবেদন আদালত খারিজ করবে না। আপিল আর আবেদন দুইটা জিনিসকে আমরা একসাথে নিয়ে আসলাম। আর আগে আমরা 3 ধারা 3টা জিনিস পাইছিলাম না ভাই? মূল মামলা, আপিল, আবেদন। তো মূল মামলার বিষয়টা শেষ। নাইম ভাই যেটা বললো আরো 2টা বিষয় কই গেল? এই 2টা বিষয় এখানে, আপিল আর হচ্ছে আবেদন। তাহলে আমার প্রশ্নটা কি? নির্ধারিত মেয়াদ শেষে দায়েরকৃত আপিল বা আবেদন আদালত খারিজ করবে না। উত্তর আমাদের চোখের সামনে। ধারা 5 বলছে আপিল এবং আবেদনের ক্ষেত্রে বিলম্ব মওকুফ নীতি প্রযোজ্য। বিলম্ব মওকুফ নীতি প্রযোজ্য। আপিল এবং আবেদনের ক্ষেত্রে বিলম্ব মওকুফ নীতি প্রযোজ্য। অর্থাৎ নির্ধারিত মেয়াদ শেষে আপিল বা আবেদন দায়ের করা হলে, নির্ধারিত মেয়াদ শেষে আপিল বা আবেদন দায়ের করা হলে আদালত খারিজ করবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে আপিল বা আবেদন দায়ের না করার যথাযথ কারণ আদালতের নিকট দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল বা আবেদন দায়ের না করার যথাযথ কারণ আদালতে দাখিল করতে হবে। আদালত যদি যথাযথ কারণে সন্তুষ্ট হয়
আদালত যদি পক্ষের অর্থাৎ যেই পক্ষ বিলম্ব মওকুফের আবেদন করে সেই পক্ষের উপস্থাপিত বিলম্বের কারণে সন্তুষ্ট হয়, তবে আদালত আপিল বা আবেদনপত্র খারিজ করবে না, যদিও নির্ধারিত মেয়াদ শেষে আপিল বা আবেদনপত্র দায়ের করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাই তামাদিয়ানের ৩ ধারায় যেখানে বলা হয়েছে নির্ধারিত মেয়াদ শেষে আপিল বা আবেদন দায়ের করা হলে আদালত সেটাকে খারিজ করে দিবে, কিন্তু ধারা ৫কে উল্লেখ করে আমরা বলতে পারি নির্ধারিত মেয়াদ শেষে দায়েরকৃত আপিল বা আবেদন আদালত খারিজ করবে না। আদালত কি করবে না? খারিজ করবে না। আদালত খারিজ করবে না। আমরা মূলত ৩টা প্রশ্ন শিখলাম। নির্ধারিত মেয়াদ শেষে দায়েরকৃত মূল মামলা খারিজ করবে না, নির্ধারিত মেয়াদ শেষে আপিল দায়ের করলে খারিজ করবে না, নির্ধারিত মেয়াদ শেষে আবেদন দায়ের করলে খারিজ করবে না। আপিল আর আবেদনকে আমরা একসাথে দেখলাম। ক্লিয়ার? যেহেতু একই সেকশনের মধ্যে উত্তরটা আছে। ক্লিয়ার? এবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন আমরা এক উত্তর লিখি, প্রশ্ন লিখি। আমাদের ক্লাস থেকে কি হবে আর না হবে জানি না, পরীক্ষায় কমন না পড়লে লিখে আসতে পারবেন খুব সুন্দরভাবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন দাদা বোঝা যাচ্ছে না কিছু। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? সাউন্ড আসছে? জি জি বুঝতে পারছি। জি দাদা, শুনে যাচ্ছে। দাদা আমরা বুঝতে পারছি, সমস্যা হচ্ছে। হ্যাঁ ওকে ওকে ওকে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে এটা কত সালের আইন জানেন? এটা কিন্তু 2000 সালের আইন। এটা লাস্ট অ্যামেন্ডমেন্ট কত সালে? 2020 সালে। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যামেন্ডমেন্ট চলে আসছে। আগে হয়তো পুরুষ নির্যাতন, এখন কিন্তু নারী নির্যাতনও হবে। কিভাবে? মানে আগে হয়তো একটা নারী আমার দিকে আঙ্গুল তুলে বলছে তুই আমারে নির্যাতন করছিস, মামলা তো হয়ে গেছে, পুরুষ তো ফাইসে গেছে। এখন 32 ক যুক্ত হয়েছে সংশোধনের মাধ্যমে। এখন ডিএনএ টেস্ট নারীরও করতে হইব, পুরুষেরও করতে হইব। হেই নারীরা দুনিয়ার সকলের লগে আকাম করে আয়া দোষ দিছে আমারে, কি রে ভাই আমি তো ফাইসে গেছি। কিন্তু এখন ডিএনএ টেস্ট করে দেখে না, এই নারীর তোর নিজেই প্রবলেম। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, এখন আঙ্গুল তুলে তাকাইলেই হবে না, প্রমাণ থাকতে হবে। আচ্ছা আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে আপিল দায়ের করতে হয় 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে। এটা লিখেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন হাইকোর্ট বিভাগে 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের না করে 80তম দিনে আপিল দায়ের করা হলো। 80তম দিনে আপিল দায়ের করা হলো।
বিলম্বের কারণ হিসেবে যথাযথ কারণ আদালতকে দেখানো হলো। এই মামলায় কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য হবে কিনা, এই মামলায় কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য হবে কিনা। এবার আমরা উত্তরে যাব। ধারা 5 আমরা স্পষ্ট দেখতে পাই যে আপিলের ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য। ধারা 5 আমরা দেখতে পাই আপিলের ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য। যাহা কিছুই হোক, বিশেষ আইনের ক্ষেত্রে, স্পেশাল ল এর ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য নয়। বিশেষ আইনের ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য নয়। যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি বিশেষ প্রকৃতির আইন, স্পেশাল ল, নারী ও শিশু নির্যাতন দমন আইন যেহেতু স্পেশাল ল, এবং কন্ডোনেশন অফ ডিলে স্পেশাল ল এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। উক্ত ঘটনায় কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য হবে না, কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি বিশেষ আইন। তাহলে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য হবে না দুইটা জায়গাতে। একটা হচ্ছে স্পেশাল ল, আর একটা হচ্ছে মূল মামলা। একটা হচ্ছে স্পেশাল ল বিশেষ আইন, আর একটা হচ্ছে মূল মামলা। স্পেশাল ল আর হচ্ছে মূল মামলা। এই দুইটা ক্ষেত্র ছাড়া বাকি সকল ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য হবে। তাহলে আমাদের 3 গেল, 14 গেল, 5 গেল। কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা সেটাও দেখলাম। এখন আমরা যদি একটু ফ্যাক্ট কোশ্চেন ধরি যে এক্স চুক্তিরোধের মোকদ্দমা দায়ের করলো, এক্স চুক্তিরোধের মোকদ্দমা দায়ের করলো এক্স চুক্তিরোধের মোকদ্দমা দায়ের করলো 15তম মাসে, 15তম মাসে মানে 15তম মাসে, মানে 1 বছর 3 মাসে, 1 বছর 3 মাসে। মামলার ফলাফল কি? মনে করেন এখানে ধরেন বিশাল একটা ঘটনা আছে, বাট আমরা টাইমিং নিয়ে কথা বলতেছি, ক্লিয়ার? মামলার ফলাফল কি? উত্তর হচ্ছে মামলাটাকে খারিজ করে দিবে। আচ্ছা ভাই, চুক্তিরোধের জন্য কত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে আমরা কি এটা পড়ছি? না, আমরা পড়ি নাই, বাট পড়বো, কারণ আমরা তো টাইম গুলো পড়বো, ঠিক না? তামাদি আইনের 114 অনুচ্ছেদে বলে দিছে চুক্তিরোধের জন্য মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। আমরা যে ঘটনাটা পড়লাম সেখানে কি 1 বছর আছে?
সেখানে আছে 15তম মাস, মানে হচ্ছে 1 বছর 3 মাস। তার মানে নির্ধারিত মেয়াদ শেষে মামলাটা দায়ের করছে, উত্তর আছে মামলাটাকে আদালত খারিজ করে দিবে। আবার আমরা আরেকটা ব্যাপার দেখাবো, না আদালত এখানে খারিজ করবে না, কারণ ধারা 14 আলোকে এটা দায়ের করা হয়েছে, অর্থাৎ এটা আগে একবার ভুল আদালতে দায়ের করা হয়েছিল সরল বিশ্বাসে। সেটাকে যদি আমরা দেখাতে পারি তাহলে নির্ধারিত মেয়াদ শেষে যে চুক্তিরোধের মোকদ্দমা দায়ের করা হয়েছে এটা ডিসমিস হবে না। যেখানে ডিসমিস সেখানে আবার ডিসমিস না, যেখানে খারিজ সেখানেই খারিজ না, যেখানে মূল মামলা খারিজ সেখানেই মূল মামলা খারিজ না। এবার আমরা আসি ধারা 4। ধারা 4-এ বলছে একটা মামলার দায়ের করার সময়সীমা ধরেন 1 বছর। আমরা ধরে নিলাম 365তম দিন, 365 দিন। আপনি 364 দিন পর্যন্ত ঘুমাইছেন, বাসায় ঘুমাইছেন, কারণ আপনি তো জানেন আপনার কাছে আরো একদিন সময় আছে। 350তম দিনেও আমি মামলা দায়ের করি নাই, 51তম দিনেও করি নাই, এভাবে 364তম দিন পর্যন্ত আমি ঘুমাইছি, আমি মামলা দায়ের করি নাই, আমার জন্য সময় আছে 365 দিন। আমি 365তম দিন মামলা দায়ের করব, মানে আমার একেবারে যেদিন মেয়াদ শেষ সেদিন দায়ের করব। ওই দিন দেখি ভাই 26শে মার্চ, তো 26শে মার্চ তো আদালত বন্ধ থাকে। 27শে মার্চ থেকে আবার 10 এপ্রিল পর্যন্ত সরকারি বন্ধ, 11 এপ্রিল আদালত খোলা, 12 এপ্রিল থেকে আবার 1 মাস সরকারি বন্ধ। তাহলে আপনি মামলা দায়ের করবেন কবে? আপনি মামলা দায়ের করবেন 11 এপ্রিল, কারণ যেদিন আদালত খুলবে। তাহলে এখানে লিমিটেশন কি, সীমাবদ্ধতা কোথায়? তাহলে টাইমটা কত? টাইমটা হচ্ছে যেদিন আদালত খুলবে, এটা হচ্ছে আপনার নির্ধারিত সময়। যেদিন আদালত খুলবে, আপনার তামাদির মেয়াদ যদি শেষ হয়ে যায়, শেষ দিন যেদিন শেষ হবে, শেষতম দিন যেদিন আপনি মামলা দায়ের করতেই হবে, সেই দিন দেখলেন যে আদালত বন্ধ, যে কোনো কারণে আদালত বন্ধ থাকতে পারে, হতে পারে শুক্রবার শনিবার, হতে পারে সরকারি বন্ধ, হতে পারে শোক দিবস, যে কোনো কিছু হতেই পারে। তাহলে যেদিন আদালত খুলবে ঠিক সেদিন মামলাটা দায়ের করতে হবে। তাহলে এখানে ধারা 4 থেকে আপনাকে একটা ফ্যাক্ট তুলে দিতে পারে যে এক্স একটা মামলা দায়ের করতে চায়, তার জন্য সমাপ্ত দিন হচ্ছে এত তারিখ, বাট এত তারিখ হচ্ছে আদালত বন্ধের দিন। আদালত বন্ধের দিন কি খোলার দিন, এটা কিন্তু আপনারা বলে দিবে না ভাই। শুক্রবার দেখেই আমাদেরকে বলতে হবে আজকে সব বন্ধ, আজকে বাংলাদেশের সব বন্ধ। এটা তো আর আমাদেরকে সরকারকে বারবার বলতে হবে না যে শুক্রবার বন্ধ, বলতে হবে? একটা স্কুলের ছাত্রকে, যে ছেলেটা ক্লাস 1-এ পড়ে, তারে যদি বলি যে কালকে শুক্রবার, সে কি বলবে? কালকে স্কুল বন্ধ। আর কিছু বলা লাগবে? আর কিছু বলা লাগবে না। ঠিক তেমনি ভাবে আপনাকে একটা ঘটনা তুলে দিল, সেখানে আপনাকে এত বন্ধ 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 দেখাচ্ছে এবং বললো আপনার মামলা দায়ের করবেন কবে। ঠিক এরকম প্রশ্নটাই যারা রিটেন দিচ্ছেন তারা দেখছেন আসছিল। তাহলে আপনি মামলা দায়ের করবেন সেই দিন যেই দিন আদালত খুলবে, এটা আপনার জন্য নির্ধারিত সময়। সেই দিন যদি মামলা দায়ের করতে না পারি তাহলে ফলাফলটা কি হবে? ফলাফলটা হচ্ছে ধারা 3-এর আলোকে মামলাটাকে খারিজ করে দিবে। আবার ধারা 3-এর আলোকে মামলাটাকে খারিজ করবে না যদি আমি দেখাতে পারি এই মামলাটা আগে দায়ের করা হয়েছিল অন্য কোর্টে, যেই কোর্টের জুরিসডিকশন ছিল না। আমার মন সাদাসিধা, আমি সরল মনে সেখানে দায়ের করছিলাম, আমি জানতাম ওই কোর্টে দায়ের করা যায়, এখানে আমার কোনো দোষ নাই।
যেখানেই খারিজ সেখানেই খারিজ না, যেখানে আপিল খারিজ সেখানে আপিল খারিজ না, যেখানে আবেদন খারিজ সেখানে আবেদন খারিজ না, যেখানে মূল মামলা খারিজ সেখানে মূল মামলা খারিজ না। তাহলে এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, এগুলোই রিহার্সাল করি, আমরা আগামী শুক্রবার ঠিক রাত 9:30টায় ক্লাস করি। হ্যাঁ, এতটুকু আমরা প্র্যাকটিসে রাখি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? দাদা আমার একটা আছে। হ্যাঁ দাদা। মানে এখানে যে বললেন আমরা 13 লক্ষ টাকার মামলা সহকারী জজ আদালতে করার কথা, কিন্তু সিনিয়র সহকারী জজ আদালতে করছি, সেই ক্ষেত্রে আদালত মামলাটি খারিজ করে দিতে পারে সিনিয়র সহকারী জজ আদালত সর্বশেষে। কিন্তু এখানে ওই আদালত কি বলবো না ওই পক্ষকে যে আপনি 1 লক্ষ টাকা তো আপনি জানেনই সহকারী জজ আদালতে হবে, সেখানে কেন সিনিয়র সহকারীতে নিয়ে আসছেন? এটা ভুলের জন্য কি মাপ পাবে? সে তো গেছে সরল বিশ্বাসে, সে জানতো যে তার মামলাটা ওই কোর্টে দায়ের করতে হবে, এটা জানি না সে গেছে। অ্যাডভোকেট সাহেবরা তো জানে যে এটা ধরেন অ্যাডভোকেট সাহেব ভুল করছে, তখন সে সরল বিশ্বাস বলে চালায় দিব আর কি। তখন সে বলবে স্যার ভুল হয়ে গেছে আমার, স্যার আমি আসলে জানতাম না, স্যার আমি খেয়াল করি নাই, স্যার আমি মামলার প্রপার্টির ভ্যালুয়েশন, প্রপার্টির মূল্য যে এত আমি জানতাম না, আমি খেয়াল করি নাই, দাদা এরকম। হ্যাঁ দাদা আমার একটা প্রশ্ন হলো কি, এই যে 5 ধারাতে কারণটা কি? ও কারণটা কি? কারণ হচ্ছে 5 ধারাতে নিশ্চয়ই একটা কারণ থাকবে না? কারণ হচ্ছে বাদী হচ্ছে অনেক অসুস্থ ছিল, কারণ হচ্ছে বাদী সিঙ্গাপুরে ছিল, কারণ হচ্ছে বাদীর ওই দিন বিবাহ ছিল, কারণ হচ্ছে বাদীর বাবা ওই দিন মারা গেছে, কারণ হচ্ছে মানে যে মামলাটা দায়ের করছে, মানে আপিলটা দায়ের করছে, কারণ হচ্ছে তার সে হচ্ছে ধরেন এমন একটা জায়গা ছিল সেখান থেকে আদালতে উপস্থিত হওয়া সম্ভব না। বুঝছেন? আদালতের কাছে যেই কারণটা যথাযথ মনে হবে সেইটাই যথাযথ কারণ। যথেষ্ট। এখন আদালত যদি মনে করে যে গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেছিল, এটা যথাযথ কারণ, সো এটা কারণ। এখন কারণ কোনটা আছে যথাযথ এটা আমরা জানি না, বাট কারণ আর কি। বইয়ের মধ্যে দাদা স্পেসিফিক তো কারণ দিছে, মনে করেন ওই অসুস্থতা। কোন বইতে কারণ দিছে? কোন বইতে? এই গাইড বই আপনাদের নষ্ট করে দিছে, বুঝছেন? গাইড বই, মিঠুন শাহর বই সহ সকল লেখকের বই আপনাদের ধ্বংস করে দিছে। কিভাবে? সেকশন 5 এর কোথায় আছে অসুস্থতা? সেকশন 5 এ যথেষ্ট কারণ। সেকশন 5 এ জাস্ট একটা লাইন উল্লেখ করছে, সাফিসিয়েন্ট কজ ফর ডিলে, যথাযথ কারণ, পর্যাপ্ত কারণ। এর পর্যাপ্ত কারণ ডিটারমাইন করবে কে? বইয়ের লেখক? হ্যাঁ না, পর্যাপ্ত কারণ ডিটারমাইন করবে বিচারক। বিচারক। ভাই দাদা বইয়ের নাম দিলে ভালো হয় যেগুলো আমাদের পড়লে সহায়ক হবে। হ্যাঁ, বর্তমান প্রশ্নের আলোকে বাংলাদেশে কোনো বই নাই, যদি কেউ বের করে তাই হবে। প্রশ্নের আলোকে না, আমি বলতে চাচ্ছি যে আমরা তো নানান রাইটার বইগুলি পড়ি সাধারণত ওই সহায়ক মেন বই হিসেবে পড়ি, বাংলা বই, কিন্তু এক একজন কিভাবে লিখছে বুঝা টুঝা যায় না, মানে কোন বইটা পড়লে আমরা বুঝতে পারবো বা আমি ঠিক জানি না, আমার আইডিয়া নাই। যে কোনো একটা গাইড বই কিনেন, যে কোনো একটা গাইড বই কিনেন রিটেনের জন্য, যে কোনো একটা গাইড বই কিনেন। হ্যাঁ দাদা, হ্যাঁ আমাদেরকে একটু যদি কষ্ট করে শীট দিতেন আমাদের জন্য মনে হয় একটু উপকার বেশি হতো আর কি। শীটটা তৈরি করতে পারলে আমারও লাভ ভাই, কারণ তাহলে আমি এক শীট দিয়া এই সব ব্যাচ চালাইতে পারবো। সমস্যা হচ্ছে আমার ওই যে জুডিশিয়ারি রিটেন, তো এই কারণে আমি মনোনিবেশ করতে পারতেছি না। তবে আমি দ্বিতীয় চান্স এমনি আমাদের মানে খুব আমি ধরেন আপনারা এখানে 5 মাস আছেন না, ওই লাস্ট 2 মাসে সব পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। লাস্ট 2 মাসে সব পেয়ে যাবেন। এটা তো লিখা যা সময়ের ব্যাপার, সময়টা হচ্ছে না আর কি।
কারণ দাদা উনি যেটা বলছে এটাই সত্য, কারণ আমাদের দেওয়ালে ফিট টাকাল দাদা, আর এখান থেকে যদি ব্যাক করি দাদা তাহলে তো বুঝেনি, আর এমসিকিউ তো সম্ভবই না, অনেকের মানে জহিরে যাবো। হ্যাঁ, আমরা বুঝছি। যারা এইচএস দাদা, ওরা তো মানে এখন শেষ পর্যায়ে, বুঝছেন। ইয়াং ছেলেপেলের জন্য হয়তো অনেক চান্স আছে, কিন্তু আমরা মানে এই যে রিটেন থেকে যদি আবার শেষ একটা চান্স দিছে বার কাউন্সিল, এটা আমাদের জন্য অনেক সহায়ক, বুঝছেন। এই জন্য আপনার সহযোগিতা সহায়তা আমাদের মানে হয়তো উপকারে আসবে আর কি। না না, ওইটা তো আসলে করবোই। দাদা 2015 সালে মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে আছি, পরিচয় দিতে পারি না, এটাই সবচেয়ে বেশি সমস্যা। হ্যাঁ, এটা একটা সমস্যা। আমারও তো আইডেন্টিটি ক্রাইসিস ছিল, এখন তো একটু অ্যাডভোকেট করতে পারি। বিয়ের সময় at least এটা বললে বলা যাবে দাদা যে জামাই অ্যাডভোকেট। জামাই অ্যাডভোকেট। দাদা সাজেশন বইটা কিভাবে পাওয়া যেতে পারে দাদা? লিখিত সাজেশন বইটা পাবেন হচ্ছে, আমি একটা নাম্বার দিয়ে দিব না গ্রুপে, ওরে ফোন দিলে ও দিয়ে দিব না। কুরিয়ার করে দিতে পারবে? হ্যাঁ, কুরিয়ার করে দিব না। দাদা ঠিক এটা কি আপনি ওই- ওই আমাদের রিটেন পরীক্ষার পরে বাইর করছিলেন না দুইটা পরীক্ষা পরে বাইর করছিলেন দাদা? এটা হচ্ছে আপনার 19 ডিসেম্বর এটা পরীক্ষার নাকি পরে। এটা? 19 ডিসেম্বর এইটা? পরীক্ষার পর, হ্যাঁ 27 এটা? 27 ফেব্রুয়ারির জন্য। হ্যাঁ, আইনের বেসিক। এইটা হলে হচ্ছে? হ্যাঁ, এটা হলেই এটা হবে। হলে হচ্ছে? এটা হলেই হবে। হ্যাঁ, ওকে। আমাদেরও কি এটাই? হ্যাঁ এটাই, মানে এটা আপাতত দেখেন। তবে আমি 200 পৃষ্ঠার একটা বই বের করব, ওই 200 পৃষ্ঠার বই পড়ে পরীক্ষার হলে গেলে সবাই ভালো করবেন আর কি। আপাতত এটা পড়লেই তো হচ্ছে? আপাতত এটাকে সাজেশন হিসেবে নেন, বাট আমার লেকচারটা মেইন। দাদা আপনি একটা বই বাইর করছিলেন ওই যে প্রথম পরীক্ষার পরে, এটা তো পাইছি দাদা। এটাই তো, ওই বইটা তো মেডিসিন, ওই বইটা একটু দেখেন, ওই বইটা দেখলে কনফিডেন্স বাড়বে আর কি। হ্যাঁ, ওইটার মধ্যে আনসার শো আছে দাদা। আনসার আছে আবার নাই, মিলা জিলা আর কি। মানে মানে আজকে যে ক্লাস করলাম এর মধ্যে মনে হয় মেডিসিন বইটার নাম কি দাদা? আছে। লার্নার আমাদের এইটা তো প্রথম খণ্ড দেখতেছি, এটা দ্বিতীয় খণ্ড আছে নাকি? না, দ্বিতীয় খণ্ড বের করব। দাদা আমার একটা কোশ্চেন ছিল, আজকে আমরা যা ক্লাস করছি এটা কি রেগুলার, মানে প্রতিটা ক্লাসে আমরা রেকর্ডিং পাবো? অবশ্যই মানে যেগুলো মিস্টেক হয়েছে শুনতে, এগুলো পরে আমরা রেকর্ডিং দেখে আমরা নিয়ে নিব এরকম আর? অবশ্যই রেকর্ডিং থাকবে, আজীবন থাকবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জি বের হলাম দাদা, থ্যাংক ইউ, আদাব দাদা। ঠিক আছে। দাদা এই যে সাজেশনটা কিভাবে পাওয়া যাবে, আর যদি বইয়ের বিকাশ করতে হয় দামটা, তাহলে আর এটা বইলে না দিতে বলে? না না, আমি নাম্বার দিয়ে দিব না, ওর সাথে যোগাযোগ করলে ও পাঠিয়ে দিবে। দাদা মেডিসিন বইটার নাম কি দাদা? কত নেওয়া যায় সে নাম, মানে দাদা শুনছেন? লাইব্রেরির নাম নীলখাতা সব দোকানেই আছে। সব দোকানে আছে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ দাদা বলেন তো। আমার প্রশ্নটা হচ্ছে 3 ধারার মধ্যে আমরা জানি যে নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মামলা খারিজ, এটা আমরা আবার বিলম্ব হিসেবে পাবো 14 ধারা রেফার দিয়ে। হ্যাঁ খারিজ হবে না আর কি। হ্যাঁ, তো আবার আপিল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি 5 ধারা রেফারেন্স দিব? হ্যাঁ 5 ধারা রেফারেন্স। হ্যাঁ 5 ধারা এরকম আর কি। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তো ঠিক আছে, আমরা রেকর্ড সহ লেকচারটা মনে রেখে মানে পড়াশোনা করি। আমরা তাহলে শুক্রবার ক্লাস করব। এই 3টা রেকর্ডিং কি একসঙ্গে পাবো নাকি 3টা আলাদা আলাদা? আলাদা আলাদা। ঠিক আছে। ঠিক আছে।